তবে অনেক দিন পর লামিয়াকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। বুকের ভিতরটায় আজ নতুন করে চিনচিন ব্যথা করছে। এ ব্যথা যে কত কষ্টের হয়, যার হয় শুধু সেই বুঝতে পারে। আমি শুধু এক পলকে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো নীল, তুমি দাঁড়িয়ে গেলে কেন? হ্যাঁ, না এমনিতেই আমার কিছু ভালো লাগছে না, চলো হোটেলে যাব। কিন্তু কেন? আমরা তো এক্ষুনি ঘুরতে আসলাম। আমার ভালো লাগছে না এখানে থাকতে। কিন্তু কেন সেটা তো বলবা। সব কেন উত্তর হয় না তানিশা। তোমাকে যেতে বলেছি, তুমি চলো। আর তুমি যদি না চাও তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। না, আমি একাই ঘুরবো না, একা থাকতে ভালো লাগবে না। চলো, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। আমি আর দেরি না করে সোজা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে আমি শুয়ে পড়লাম। উফ, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে কেমন হয় আমার বুকের উপর লোহা উঠিয়ে দিয়েছে। কেমন যেন বুকের ভিতরে একটা কষ্ট হচ্ছে। এই কষ্ট হচ্ছে সহ্য করার মতো না। এই কষ্ট অনেক গভীরের। এই কষ্ট দূর করার সাধ্য কারণ নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি শোয়া থেকে উঠে বাইরে চলে গেলাম। বাইরে থেকে এক প্যাকেট সিগারেট কিনে ছাদে গিয়ে সিগারেট টানছি আর কষ্টগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এই কষ্ট যে মোছা যাবে না। চোখের সাথে মনের একটা গভীর সম্পর্ক আছে। একমাত্র চোখের জল বোঝে মনের কষ্টের গভীরতা। আমি কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখে যে পানি পড়েছে আমি সেটা বুঝতে পারিনি। আমি শুধু একটার পর একটা সিগারেট খাচ্ছি, কিন্তু আমার কষ্টটা তো একটুও কমছে না। আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভুলতেও তো পারছি না। অনেকক্ষণ হলো সিগারেট টানছি। কিছুক্ষণ পর ফিল করতে পারলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি চোখ মুছে পিছনে তাকিয়ে দেখে তানিশা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার তানিশা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমাকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আমাকে খোঁজ করার কি আছে? তুমি রুমে যাও, আমি আসছি। আমি তো যাব, তার আগে বলো তো এসব কি? কি? মাটিতে এত সিগারেট পড়ে আছে কেন? ও, এগুলো এগুলো তো আমি খেয়ে ফেলেছি। নীল, তুমি কি ভুলে গেছো যে তুমি আমায় কি কথা দিয়েছো? তানিশা প্লিজ, তুমি যাও এখন, আমি তোমার সাথে পরে কথা বলবো। না, আমি এক্ষুনি কথা বলবো। তুমি না আমার ফ্রেন্ড ভেবে কথা দিয়েছিলে যে তুমি আর কখনো সিগারেট খাবে না। তার মানে তোমার ফ্রেন্ডশিপটা মিথ্যে ছিল নীল। কোনো কিছু মিথ্যে নয় তানিশা। তাহলে তুমি সিগারেট খাচ্ছ কেন? তোমার কি মনে নেই যে আমি তোমাকে সিগারেট খেতে মানা করেছি? ফেলে দাও সিগারেট। প্লিজ তানিশা, তুমি এখন আমায় ডিস্টার্ব করো না। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। না, আমি এক্ষুনি কথা বলবো। তুমি আগে সিগারেট ফেলে দাও বলছি। আর আমি এটা যেন না দেখি তুমি এরপর সিগারেট খাচ্ছ। এসব কথা বলেই তানিশা আমার হাত থেকে সিগারেটে কেড়ে নিয়ে ফেলে দিল। আমি একদম ডিস্টার্ব হয়ে গেলাম। তাই সহ্য করতে না পেরে তানিশাকে একটা চড় দিলাম। এই মেয়ে, তুমি কিসের অধিকার দেখো আমার উপর? হ্যাঁ, এই তুমি কি আমার বিয়ে করা বউ, নাকি গার্লফ্রেন্ড, নাকি আমার পরিবারের কেউ, যে তুমি আমার উপর অধিকার দেখাচ্ছ? ভুলে যেও না, তুমি এখানে কিছুদিনের অতিথি, আর এই লাইফ আমার। আমি কি করব না করব সব ডিসিশন আমি নেব। আমি কি করব না করব এগুলো তুমি বলার কে? হ্যাঁ, আমার উপর একদম অধিকার দেখানোর চেষ্টা করবে না। তুমি আজ আছো কাল নেই, আজ যেমন একসাথে আছো কালকে কোথায় থাকবে তারও কোনো ঠিক নেই। তাই তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে না তুমি কোনো কথা বলবে আর না কোনো অধিকার দেখাবে। নিচের লিমিটে থাকো তুমি। নীল, তুমি আমায় এসব কিভাবে বলতে পারছো? কিভাবে বলছি বোঝো না? আমি তোমার স্বাভাবিকভাবেই সত্যিটাই বলছি। মনে হয় তুমি সত্যিগুলো ভুলে গিয়ে আবেগের মাঝে ডুবে গেছো। একটা কথা মনে রেখো, তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আর এখন দয়া করে আমাকে একটু আগের মতো থাকতে দিয়ে তুমি চলে যাও প্লিজ। তানিশা কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। একদম ঠিক করেছি, ওকে আমার লাইফে অধিকার দেখানোর। কেন আমি ওর কথা শুনবো? আমি আমার মতো থাকতে চাই। আমি আর কিছু না বলে আবার সিগারেট টানতে শুরু করলাম। অনেক সময় পার হয়ে গেছে। এখন লামিয়াচ্ছে তানিশের কথাটা আমার বেশি মনে পড়ছে। মেয়েটাকে মারাটা একদম ঠিক হয়নি।
আমি ওর কেউ না হয়েও ওর গায়ে হাত তুলেছি। এটা একদম উচিত হয়নি আমার। না জানি মেয়েটা এখন কি করছে। আমি কি করব? এমনিতেই মনের মধ্যে কষ্টের পাহাড়, তার উপর আবার ও এসে থাক। যাই হোক, যাই গিয়ে দেখে মেয়েটা কি করছে। ওকে গিয়ে সরি বলাটা আমার দরকার। আমি আর কিছু না ভেবে সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তানিশা রুমে নেই। কি ব্যাপার, মেয়েটা আবার রাগ করে কোথাও চলে গেল না তো? আমি খুঁজতে খুঁজতে বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি ও একা দাঁড়িয়ে কান্না করছে। এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। শুধু শুধু মেয়েটিকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। দোষ সব আমার, আর আমি ওর উপর হাত তুললাম। এখন নিজেকেই অনেক ছোট মনে হচ্ছে। আমি গিয়ে তানিশার পাশে দাঁড়ালাম। আমায় দেখতে পেয়ে তানিশা চোখ মুছে নিল। তানিশা, সরি। কেন? না মানে তোমাকে মারাটা উচিত হয়নি আমার, আর তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি আমি, এর জন্য আমি সরি। আরে তুমি সরি বলছো কেন? তুমি যা করেছো একদম ঠিক করেছো। আসলে আমি আমার জায়গায় না থেকে একটু উপরে উঠতে চেয়েছি, তো তাই আমার এটা প্রাপ্য ছিল। এভাবে বলো না প্লিজ। আমি জানি আমার কথাগুলো বলা একদম ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? আমার তখন অনেক রাগ হয়েছিল, তাই নিজেকে সামলাতে না পেরে। দেখো নীল, তুমি যেটা করেছো সেটাতে আমি একটু কষ্ট পাইনি, বরঞ্চ আমি খুশি হয়েছি। কারণ আমি একটা অচেনা মেয়ে, শুধু শুধু তোমার উপর অধিকার দেখাতে গিয়েছি, আর এটাই আমার সবচেয়ে ভুল ছিল। এটা ঠিক যে আমি আজ থাকবো তো কাল থাকবো না। আমি এটা জেনেও তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি, এটা আমার অনেক বড় ভুল হয়েছে। তানিশা, ফ্রেন্ডশিপ কোনো ভুল কিছু নয়। আমি সত্যিই তোমায় মন থেকে ফ্রেন্ড ভাবি। বিশ্বাস করো, আমি রাগের মাথায় তোমাকে কথাগুলো বলেছি। রাগের মাথায় সবাই সত্যি কথাটাই বলে, আর তুমি রাগের মাথায় কথাগুলো বললেও কথাগুলো সত্যি বলেছো। এগুলো আমি জানি নীল। আমি তো এটা বুঝি, তাই না? তানিশা প্লিজ, আমায় ক্ষমা করে দাও। আর কখনো এরকম করবো না, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কদিন বা আছি নীল তোমার বাসায়, আর কখনো করতে চাইলেও করতে পারবো না, কারণ এই আমিটাই তো থাকবো না। হ্যাঁ, হয়তো তুমি থাকবে না, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা সারা জীবন থাকবে। যেখানে ফ্রেন্ডের মর্যাদাই নেই, সেই ফ্রেন্ডশিপের কি মূল্য আর? তানিশা, তুমি বোঝার চেষ্টা করো। তখন আমি অনেক টেনশনে ছিলাম, তাই আমি তোমার সাথে এরকম করেছি। নীল, আমার কিছু ভালো লাগছে না। তুমি একা থাকতে চেয়েছো, তুমি একা থাকো, আমাকেও একটু একা থাকতে দাও প্লিজ। আমাকে আর কিছু বলতে না দিয়ে তানিশা রুমের ভিতর চলে গেল। এই মেয়েকে আমি এখন কিভাবে বোঝাবো? এই মেয়ে যেভাবে কান্না করছে, এর কান্না এখন থামবে বলে মনে হচ্ছে না। কি করব আমি এখন? শালা সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি ওভার টেম্পার না হতাম, তাহলে এমনটা হতো না। আমি কিছু সময় ওখানে দাঁড়িয়ে থেকে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি শুয়ে শুয়ে তানিশা কান্না করছে। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। কিছুক্ষণ নীরব থেকে আমি এবার বলতে শুরু করলাম, তানিশা, আমি জানি তুমি আমার কথাগুলোই অনেক আঘাত পেয়েছ, কিন্তু আমি তোমাকে ইচ্ছে করে কথাগুলো বলিনি তানিশা। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে লামিয়াকে, কিন্তু আমি তোমায় কিছুই বলিনি, কারণ লামিয়া আমার জীবনের একটা কালো ছায়া, যে ছায়াটা কিছু সময়ের জন্য আমাকে ঢেকে রেখে আবার কাঠপুরের রোদে ফেলে চলে গেছে। লামিয়া ছিল আমার বাবার বন্ধুর মেয়ে, আমার এক ক্লাস নিচে ছিল ও। একদিন আমাদের পরিবারকে বাবার বন্ধু দাওয়াত করে, আর আমরা যেতে রাজি হই। বিকেলে আমাদের বাসায় সবাই যায় ওদের বাসায়। আমি ওদের বাসায় গিয়ে প্রথম লামিয়াকে দেখি, আর লামিয়াকে দেখেই আমার অনেক ভালো লাগে। আমি ওদের বাসায় যত সময় ছিলাম শুধু লামিয়াকেই দেখেছি, কিন্তু সমস্যা হলো আমি লামিয়াকে বলবো কিভাবে। পরে আমার আপুর মাধ্যমে ওর নাম্বারটা আমি নিই। তারপর রাতে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমার মাথা শুধু লামিয়ার কথায় ঘুরপাক খায়। রাতে আমি লামিয়াকে ফোন দিলাম। ফোন করে আমি ওর সাথে অনেক সময় কথা বলেছি। এভাবেই ধীরে ধীরে আমাদের কথা হতে থাকে। এক সময় আমি লামিয়াকে আমার ভালোবাসার কথাটা বললে ওই একেবারে রাজি হয়ে যায়। আমি বাসায় সবাইকে লামিয়ার কথা বলেছি, আমি যাকে ভালোবাসি সেটাও বলেছি, আর আমি বিয়ে করলে ওকেই করব এটাও বলেছি। কিন্তু কে জানতো আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা আমার স্বপ্নই থেকে যাবে। আমাদের রিলেশনের পর সেদিন লামিয়ার প্রথম জন্মদিন ছিল।
আমার পুরো পরিবার সেদিন গিয়েছিল জন্মদিনে। আমি সেদিন একটু দেরিতে গিয়েছিলাম, কারণ তুমি যে নীল শাড়িটা দেখেছো সেটা কিনতে একটু লেট হয়েছিল। আমি যখন ওদের বাসাতে পৌঁছেছিলাম তখন আমি সবচেয়ে বড় শক খেয়েছি। লামিয়ার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর লামিয়া ওর হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আর লামিয়ার বাবা তার মেয়ের জন্মদিনে গিফট দিল সেই ছেলের সাথে তার বিয়ে। লামিয়ার বিয়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কি করব কিছুতেই বুঝতে পারলাম না। আমি সোজা লামিয়ার কাছে চলে গেলাম। লামিয়াকে আমি জিজ্ঞাসা করলাম, এসব কি হচ্ছে? ও তখন জিজ্ঞাসা করলো, এইটা। উত্তরে আমার কথা বন্ধ হয়ে গেছে। ও আমায় বলেছে যে ও ওই ছেলেকেই ভালোবাসে আর ওকে বিয়ে করবে। এতদিন ওই ছেলে দেশের বাইরে ছিল, এখন দেশে এসেছে, তাই বিয়ে করে নিচ্ছে। আর আমার সাথে এতদিন শুধু টাইম পাস করেছে। এসব কথা শোনার পর আমি বুঝতে পারলাম না যে আমি কি করব। আমার সব কিছু শেষ হয়ে গেছিল। সেখান থেকে আমি বাসায় চলে গেছিলাম। পরবর্তী কয়েকটা মাস আমি চিন্তার লাশের মতো ছিলাম। বাসার ভিতর বন্দি ছিলাম। বুকের ভিতরে যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা থামাতে পারতাম না, তাই সিগারেট খাওয়া শুরু করি। বাসার সবাই আমাকে বোঝাতো, কিন্তু তারপরেও আমার কষ্ট কমতো না। আর কমতোই বা কিভাবে? আমি যাকে মন থেকে ভালোবেসেছি। তানিশা, তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে না যে আমি বিয়ে কেন করি না? আমি বিয়ে করি না শুধুমাত্র দুটো কারণে। প্রথমত, আমি যে ধোঁকাটা খেয়েছি এরপর আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। আর দ্বিতীয় কারণ হলো, ভালোবাসে কি কষ্ট এটা শুধু আমি জানি। তাই আমি কাউকে বিয়ে করলে ওই মেয়েকে যদি অন্য কোনো ছেলে মন থেকে ভালোবাসে তাহলে সে কষ্ট পাবে। আর আমি চাই না আমার মতো কেউ চিন্তা লাশ হয়ে থাকুক। আমি চাই না ভালোবেসে আমার মতো কেউ কষ্ট পাক। আমি কাউকে বিয়ে করলে হয়তো সে সব কিছু ভুলে গিয়ে হাসি খুশিতে আমার সাথে থাকবে, কিন্তু কিন্তু তাকে যে ভালোবাসবে সে তো তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি হয়তো আমার পরিবারের সাপোর্ট পেয়ে কষ্টটা একটু বলতে পেরেছি, কিন্তু সে যদি মুখ ফুটে কাউকে বলতে না পারে তাহলে তার কি হবে? এটা ভেবে আমার বিয়ে থেকে মন উঠে গেছে। জীবনে মানুষ ভালোবাসে তার ভালোবাসার মানুষটিকে সারা জীবনে কাছে পাওয়ার জন্য, কিন্তু কিন্তু তারা যখন আলাদা হয়ে যায় তখন যে তাদের মাঝে কি হয় সেটা আমি ভালো করে বুঝতে পারি। আমি তখন ঘুরতে গিয়ে ফিরে এসেছি, কারণ আমি ওখানে লামিয়াকে দেখেছি। হয়তো ওর স্বামীর সাথে ঘুরতে এসেছে। ওকে দেখে আমার সেই পুরনো কষ্টটা ভেসে উঠেছে। লামি হয়তো সব কিছু ভুলে গেছে, কিন্তু কিন্তু আমি যাকে মন থেকে ভালোবেসেছি আমি তো ভুলতে পারি না। ওকে দেখে বুকের ভিতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করছিল। অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কেউ আমার বুকের উপর ভারী লোহা উঠিয়ে দিয়েছে। এই কষ্টগুলোকে সহ্য করতে না পেরে আমি সিগারেট খেয়েছি আবার। হ্যাঁ, আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমি কখনো সিগারেট খাবো না, কিন্তু বিশ্বাস করো তানিশা, সেই সময়ের জন্য আমার মাথায় কিছুই ছিল না, শুধু বুকের ভিতর কষ্টটা ছাড়া। আমি শুধু আমার কষ্টটাকে একটু হালকা করার জন্য সিগারেট খেয়েছি। আর তুমি যখন গিয়েছ তখন আমার খুব রাগ হয়েছিল, তাই লামিয়ার উপরে রাগটা আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। তোমার গায়ে হাত তুলেছি আমি, যেটা আমার একদমই উচিত হয়নি। তানিশা, আমি সত্যি দুঃখিত। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো আমার কথাগুলো শুনে, কিন্তু তানিশা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমায় কথাগুলো বলিনি। লামি আমার জীবনের একটা কালো অতীত, যেটা আমি বারবার ভুলতে চেয়েও ভুলতে পারিনি। জীবনে ভালোবাসাটা সহজ তানিশা, কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে ধরে রাখাটা সবচেয়ে বেশি কঠিন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। শেষে আমি তোমায় একটা কথাই বলবো, আমি সরি তানিশা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি কথাগুলো বলেই বাইরে চলে আসলাম। আমি সমুদ্রের কাছে গিয়ে বসলাম। আল্লাহ মানুষ তৈরি করেছে, আর মানুষের মধ্যে ভালোবাসা নামে একটা ফিল তৈরি করে দিয়েছে। এমন একজন মানুষ থাকে যাকে আমরা চিনি না, কয়েকদিনের কথায় কয়েকদিনে দেখায় তার প্রতি আমাদের একটা ফিল তৈরি হয়, মনের মধ্যে একটা মায়া তৈরি হয়। এই মায়াটা যে কেমন এটা কেউ বলতে পারবে না। অপরিচিত একটা মানুষকে কয়েকদিনের ব্যবধানে সবচেয়ে বেশি আপন মনে হয়, আর যখন সেই মানুষটা নিজের কাছ থেকে চলে যায় তখন যে কেমন একটা অনুভূতি হয় মনের মধ্যে, এটা শুধু হারিয়ে ফেলা মানুষটাই বুঝতে পারে। ভালোবাসা, মায়া, আবেগ, অনুভূতি এগুলো ভালোবাসার একটি অংশ, যেটা ভালোবাসতে যাওয়া মানুষটা ফিল করে। আমি অনেক সময় বসে শুধু কথাগুলোই ভাবছি। বিকেলে ওখান থেকে উঠে হোটেলে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তানিশা সেজে সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখেই ও বলতে শুরু করলো,
কোথায় ছিলে এত সময়? বাইরে ছিলাম। বাইরে কেন? এমনিতেই ভালো লাগছিল না, তাই বসেছিলাম আর কি। দুপুরে খেয়েছো কিছু? না, কেন খাওনি? এমনিতে খেতে ইচ্ছে করছিল না, তাই। তুমিও তো খাওনি কিছু। কিভাবে খাবো? আমাকে এতগুলো কথা শুনিয়েছো, তাতেই তো পেট ভরে গেছে। আমি কথাগুলো তোমার রাগের মাথায় বলেছি তানিশা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কান্না করে তো চোখ ফুলিয়ে ফেলেছো। কেমন লাল হয়ে আছে চোখটা। ও কিছু না, একটু পরে ঠিক হয়ে যাবে। আমায় তুমি এখানে কেন নিয়ে এসছো? ঘোরার জন্য না? হ্যাঁ। তো তুমি কি আমায় রুমের ভেতরে ঘোরাচ্ছো? আরে তা হবে কেন, বাইরে গিয়ে ঘুরে আসবে। আমি কি একাই যাব? সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি আমি। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে তারপর ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে তানিশা, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো? সেটা এখনো ভাবিনি, সেটা পরে দেখা যাবে। যাও, আগে তুমি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আমি ওখান থেকে ফ্রেশ হতে চলে গেলাম। কি ব্যাপার, এতটুকু সময়ের মধ্যে তানিশা কি সব কিছু ভুলে গেল? ও এমন একটা ভাব করছে, মনে হচ্ছে কিছুই হয়নি, একদম হাসি খুশিতে আছে ও। আমি তো কিছুই বুঝতে পারছি না এসবের। যাই, দেখি কি হয়। ও এটাও তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে? আমি কথাগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি আর এভাবে বসে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসলাম। তারপর তানিশা সহ বাইরে গিয়ে খেয়ে আমরা সমুদ্রের ধারে গেলাম। দুজনে বালির উপর বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছি। সমুদ্রের ঢেউ খেলানো দেখছি আমি। সমুদ্রের এক একটা ঢেউ যেন হাসির ঝলক ফুটে উঠেছে। আমি এক মনে ঢেউগুলোর দিকে দেখছি। একটু পর তানিশার কথায় আমার ধ্যান ভাঙল। আচ্ছা নীল, তোমায় একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। তুমি কি লামিয়াকে অনেক ভালোবাসতে? এখন আবার ওর কথা তুলছো কেন তুমি? বলো না, আমি জানতে চাই। হ্যাঁ, ওকে আমি অনেক ভালোবাসতাম। বলতে গেলে আমার জীবনের একটা অংশ ছিল ও। এত ভালোবাসার পর যে সেই ভালোবাসাটাকে বুঝতে পারে না, তার মতো হতভাগা আর নেই। এমনও তো হতে পারে আমার চেয়ে ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে, তাই ওর কাছে আমার ভালোবাসাটা কিছু ছিল না। বাদ দাও এসব কথা, এসব কথা বলতে আর ভালো লাগে না। নীল, তোমায় কিছু কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমার কষ্টটা বুঝতে পারি। তোমার মতো আমিও কাউকে ভালোবাসতাম। আমাদের কথাগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে হলেও আমার ভালোবাসাটা কিন্তু মনে ছিল। ওকে আমি মন থেকেই অনেক ভালোবাসতাম। তাই আমি বুঝতে পারি ভালোবাসার কষ্টটা কেমন। তখন তুমি ওই কথাগুলো বলার পর আমি তোমার জায়গা থেকে রিয়েলাইজ করতে চেষ্টা করেছি যে কতটা ভালোবাসলে একটা মানুষ এত কষ্ট পায়। আমি শুধু একটাই কথা বলবো তানিশা, কেউ কাউকে ভালোবাসলে যেন মন থেকে ভালোবাসে। কারোর সাথে নাটক করা দরকার নেই, কারণ সে হয়তো নাটক করছে, কিন্তু তাকে যে ভালোবাসে সে নাটক না করে সত্যি থেকে মন থেকে ভালোবাসতে পারে। তোমার কথাগুলো ঠিক। তানিশা, তুমি কি খুব মন খারাপ করছো? কেন? তখন যে তোমায় কথাগুলো বলেছি, আবার তোমাকে মেরেছি। মারাতে কষ্ট পাইনি, কিন্তু তোমার কথাগুলোতে কষ্ট পেয়েছিলাম। কিন্তু তুমি যখন তোমার অতীতটা বলেছ, তখন সবকিছুই ভুলে গেছি। ধন্যবাদ তানিশা। তবে তুমি আমার ফ্রেন্ড বলে সেই ফ্রেন্ডের দেওয়া কথা রাখোনি। আসলে আমার মাথায় তখন কিছুই ছিল না। আমি তোমাকে এখন কথা দিচ্ছি, আমি আর কখনোই সিগারেট খাবো না। আমি বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবে? ফ্রেন্ডের কসম করে বলো তুমি আর কখনো সিগারেট খাবে না। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের কসম করে বলছি, আমি মাঝে মাঝে দু একটা খাবো, আর খাবো না। আই, কি বললা? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনোই খাবো না। আচ্ছা ঠিক আছে, এখন বিশ্বাস করলাম। ধন্যবাদ ম্যাডাম, চলো ওদিকে ঘুরতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো। আমি আর তানিশা চারপাশটা একটু ঘুরে রাতে হোটেলে চলে এলাম। হোটেলে এসে কি আমি বসে টিভি দেখছি। একটু পর তানিশা এসে আমার পাশে বসলো।